সৌদি আরব থেকে তারা ভবিষ্যতে কোনো সহায়তা পাবে না। অলরেডি মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের উপরে বিরক্ত, এবং একই সাথে সৌদি জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছে ইরান যে অ্যাটাক গুলো হয়েছে সবগুলোই আমেরিকান বেজে, এবং বাকি যে সৌদি তেল ক্ষেত্র বা অন্যান্য সাধারণ জনগণের উপরে যে অ্যাটাক গুলো হয়েছে এগুলো ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন ক্যারিড আউট বাই দ্য ইসরায়েল। ইসরায়েল আরব ভূখণ্ডে তারা ফলস ফ্ল্যাগ অপারেশন দিয়ে একে ইরানকে দায়ী করতে চেয়েছিল, কিন্তু সেটা সাকসেস হয় নাই। ইরান সবগুলো তারা ফাঁস করে দিয়েছে এবং তারা বলেছে যে আমরা ডিক্লেয়ার দিয়ে অপারেশন করি, আমরা গুপ্তভাবে করি না। তো সেই হিসাবে ইরান মানে ইসরায়েলের চালাকিটা সৌদি আরব ধরতে পেরেছে। নেক্সট আসি ওমান। ওমান এখন পর্যন্ত ইরানের পক্ষেই কথা বলছে। থার্ড হচ্ছে কাতার। কাতার তারা নিউট্রাল ভূমিকা পালন করছে এবং কাতারে যে আমেরিকান বেস ছিল সেটা অলমোস্ট ডিস্ট্রয় হয়ে গেছে। কুয়েতের একই অবস্থা, আমেরিকান বেস ডিস্ট্রয়েড। আমেরিকা মানে বন্ধুহীন অবস্থায় পড়েছে এই প্রথমবারের মতো। এর পূর্বে কখনোই এমন ঘটনা ঘটে নাই যে আমেরিকা কোনো একটা অ্যাটাকে গিয়েছে এবং কাউকেই বন্ধু হিসেবে পায় নাই। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। সো এটা আমার ধারণা যে গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে এই যুদ্ধটা একটা বড় ভূমিকা রাখবে, এবং এই সুপারস্টার আমেরিকার পরিবর্তে চীন রাশিয়ার মতো রাষ্ট্রগুলো তারা এগিয়ে যাবে, এবং মানে পোলারাইজেশনটাও চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ট্রাম্পের যে বিষয়টা হয়েছে সবকিছু তাল গাছ আমার, মানে যুদ্ধটা শুরু হয়েছে ট্রাম্পের ইচ্ছায় বা নেতানিয়াহুর প্ররোচনায়। যুদ্ধ করার পরে তারা ইরানের সবগুলো লিডারকে মেরে ফেললো, মানে উইদাউট এনি নোটিশ। যে তারা ওয়ার ডিক্লারেশন ব্যতীত আলোচনার টেবিল থেকে যখন আলোচনার সমাপ্তি হয় না এরকম একটা সময়ে তারা বোম্বিং করে ইরানের টপ লিডারশিপকে মেরে ফেললো রেজিম চেঞ্জের জন্য। তারপরে ট্রাম্প বলছে যে ইরানের যে তেল আছে সেই তেলও ইচ্ছা করলে আমি নিয়ে আসতে পারি, মানে অ্যাজ ইফ যে বাংলাদেশে যারা চাঁদাবাজি করে ডাকাতি করে যে আমরা আরেকজনের সম্পদ নিয়ে আসবো, একইভাবে যে একটা দেশ আর একটা দেশের ইচ্ছা করলে তেল সম্পদ নিয়ে আসতে পারে সেটা বড় গলায় বলছে। তো এইরকম একটা উন্মাদ রাষ্ট্রপতি সে কখন কি বলতেছে সেটা ঠিক নাই। এখন নেগোসিয়েশন, আমি তো মোস্তাফিজ স্যার যেটা বললেন যে মানে নেগোসিয়েশনে তাদের উইকনেস বা নেগোসিয়েশন টেকনিক সম্পর্কে নলেজ নেই, আমি তো বলবো নলেজ তো নাই, তাদের কোনো ইচ্ছাও নাই, তারা নেগোসিয়েশন করার জন্য আসলে আসেও নাই। তাদের যে জিনিসটা হচ্ছে জাস্ট টু কিল দ্য টাইম, এবং তারা ইরানের মার খেয়ে তারা অলরেডি যখন দেখতেছে যে তারা বেকায়দায়, তখন তার একটু টাইম গেইন করা প্রয়োজন, যে আবার সেকেন্ড ফেজের অ্যাটাক শুরু করতে গেলে কিছু রিইনফোর্সমেন্ট দরকার, তাদের ওয়ারেন্টিয়ার আছে সেগুলোকে, যেমন অলমোস্ট মানে এয়ার ডিফেন্স সিস্টেমটা ভেঙে পড়েছে ইসরায়েলের, এখন ইসরায়েল অরক্ষিত। সেই অবস্থায় যদি এখন যুদ্ধ চালিয়ে যায় হয়তো দেখা যাচ্ছে যে তেল আবিব পুরাটাকে ধ্বংস করে দিবে ইরান। সেই ক্ষেত্রে এই জায়গা থেকে বাঁচার জন্য হয়তো এর মধ্যে ইসরায়েলে কিছু রিইনফোর্সমেন্ট আসবে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলোকে স্ট্রং করবে, তাদের প্যাট্রিয়ট এবং অন্যান্য থার্ড সহ অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আবার রিস্টোর করবে। এই কাজগুলোর জন্য তারা একটা ব্রিদিং স্পেস চাচ্ছিল, এবং সেটাই নেগোসিয়েশনের জন্য তারা বলেছে। বাট ইরান বারবারই বলছে ট্রিগার আমাদের হাতে। এবার আমি আসছি ব্লকেট প্রসঙ্গে, যে এখানে ব্লকেটের ব্যাপারে একটু ছোট্ট মানে মিলিটারি টার্মে আমি বলি যে আমি যদিও নেভাল অফিসার না, কিন্তু তারপরে আমাদের রিভারাইন ইঞ্জিনিয়ার করে আমাদের রিভার ব্লকেটের কাজ করতে হতো। ব্লকেট দিতে হলে কতগুলো জিনিস হচ্ছে প্রয়োজন। এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল ডোমিনেশন। ফিজিক্যাল ডোমিনেশনটা যদি ওই জায়গাতে না থাকে, কারণ ইরানের ক্ষেত্রে হচ্ছে দুই পাশে ইরানের ভূখণ্ড, তারপরে হচ্ছে ইরানের নেভাল ফোর্স ওইখানে আছে, তারপরে মাইন দিয়ে ইরান মোটামুটি প্যাসেজটাকে ন্যারো করে ফেলেছে জলমাইন দিয়ে। সুতরাং অ্যাবসলিউটলি ব্লকেট তারা করতে সক্ষম হরমুজে। অন্যদিকে আমেরিকা যেটা বলছে সেটা অ্যাবসার্ড, কারণ আমেরিকা যদি ব্লকেট করতে হয় তাহলে কয়েক হাজার কিলোমিটার সমুদ্রকে ব্লকেট করতে হবে। সেখানে পারস্য উপসাগর শুধু না, সেখানে অ্যারাবিয়ান সি, রেড সি, এই পুরো অংশটাকে মানে অ্যারাবিয়ান পেনিনসুলার দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব তিনটা সাইডকে পুরাটা ব্লক করতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল, কয়েক হাজার কিলোমিটার। সেই জায়গাটা ফিজিক্যালি ব্লক করা সম্ভব না। তাদের যে ইকুইপমেন্ট আছে সেটাতেও ব্লক করা সম্ভব না, মাইন লে করাও সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে ব্লকেটটা কিভাবে তারা কার্যকর করবে? এটা শুধুমাত্র মুখের ফাঁকা বুলি। এরপরে আমেরিকা যে কাজটা করতে পারে, তাদের কোর্স অফ অ্যাকশনটা যেটা হতে পারে, তারা হয়তো আবার ইরানে অ্যাটাক করবে, তারা প্যালেস্টাইন অ্যাটাক করবে ইসরায়েল,
তারপরে এতে লেবাননে অ্যাটাক করবে ইসরায়েল, এই কাজগুলো করে তারা কন্টিনিউয়াস ডিস্টার্ব করতে থাকবে। আর এর মাঝে চীন এবং রাশিয়া তারা কন্টিনিউয়াসলি যেহেতু ইরানকে সাপোর্ট দিচ্ছে, কাজে ইরানের রিইনফোর্সমেন্ট চেইন এবং তাদের যে অস্ত্র ভান্ডার গুলো মানে নিঃশেষ হলেও তাদের যথেষ্ট পরিমাণে মজুদ আছে, এবং তাদের যে মিসাইল গুলো আছে সেটা দিয়ে সত্যি সত্যি তারা অনেক মাস, হয়তো 5-6 মাস তারা যুদ্ধ আরো চালিয়ে যেতে পারবে। এবং সেই ক্ষেত্রে হয়তো একটা সময় আসবে, যদি এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে নিউক্লিয়ার ওয়ারফেয়ার ব্যতীত নর্মাল কনভেনশনাল যুদ্ধের ক্ষেত্রে, একটা সময়ে আমেরিকাকে সত্যি সত্যি পরাজয় বরণ করতে হবে, ইসরায়েল এবং আমেরিকা উভয়কেই। কারণ তারা, আমেরিকা যদি পরাজয়ের সিচুয়েশনে না থাকতো কোনোদিনই ট্রাম্প আলোচনার টেবিল চাইতো না। বারবারই সে হুমকি দিচ্ছে, কিন্তু তারপরের দিন তার স্টেটমেন্ট চেঞ্জ করছে যখনই দেখছে যে তাদের মধ্যে। এবার আসি অ্যারাবিয়ান কান্ট্রি গুলোতে তাদের বেজের কন্ডিশন নিয়ে। প্রথমত মুস্তাফিজ স্যার যেটা বলেছেন, সৌদি আরব থেকে তারা ভবিষ্যতে কোনো সহায়তা পাবে না। অলরেডি মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের উপরে বিরক্ত, এবং একই সাথে সৌদি জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছে ইরান যে অ্যাটাক গুলো হয়েছে সবগুলোই আমেরিকান বেজে, এবং বাকি যে সৌদি তেল ক্ষেত্র বা অন্যান্য সাধারণ জনগণের উপরে যে অ্যাটাক গুলো হয়েছে এগুলো ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন ক্যারিড আউট বাই দ্য ইসরায়েল। ইসরায়েল আরব ভূখণ্ডে তারা ফলস ফ্ল্যাগ অপারেশন দিয়ে একে ইরানকে দায়ী করতে চেয়েছিল, কিন্তু সেটা সাকসেস হয় নাই। ইরান সবগুলো তারা ফাঁস করে দিয়েছে, এবং তারা বলেছে যে আমরা ডিক্লেয়ার দিয়ে অপারেশন করি, আমরা গুপ্তভাবে করি না। তো সেই হিসাবে ইরান, মানে ইসরায়েলের চালাকিটা সৌদি আরব ধরতে পেরেছে। নেক্সট আসি ওমান। ওমান এখন পর্যন্ত ইরানের পক্ষেই কথা বলছে। থার্ড হচ্ছে কাতার। কাতার তারা নিউট্রাল ভূমিকা পালন করছে, এবং কাতারে যে আমেরিকান বেস ছিল সেটা অলমোস্ট ডিস্ট্রয় হয়ে গেছে। কুয়েতের একই অবস্থা, আমেরিকান বেস ডিস্ট্রয়েড। এবার শুধুমাত্র একটা রাষ্ট্র ইউএই, তারা এখন পর্যন্ত আমেরিকার পক্ষে আছে। কিন্তু ইউএইর অভ্যন্তরীণ যে প্রবলেমটা, আজকেই একটা মেসেজ পেলাম যে সেটা হচ্ছে ইউএই তে শারজা অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা ইউএই থেকে আলাদা হয়ে যেতে পারে, এবং সেটা একটা চরম ইউএইর জন্য থ্রেট। শারজা তাদের এমন একটা ভূখণ্ড যেটা তারা কোনোভাবেই ছাড়তে পারবে না, সি এক্সিসটা শারজার মাধ্যমে আছে। সুতরাং ইউএই যদি ছোট্ট একটা দেশ, তার মধ্যে আবার যদি ইন্টারনাল ভূখণ্ডগত ক্ল্যাশ থাকে এই যুদ্ধ নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ইউএই আমার ধারণা খুব বেশি দূর এগুতে পারবে না, এবং তারা ইরানের সাথে নেগোসিয়েশনে আসতে বাধ্য হবে। অন দা আদার হ্যান্ড, আরেকটা রাষ্ট্র যেটা গত 1 মাস চীনে ছিল না, সে হঠাৎ করে আবার চীনে আসছে, সেটা হচ্ছে তুরস্ক। অলরেডি প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা প্রয়োজনে ইসরায়েল অ্যাটাক করবে বা ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হতে পারে। অন্যদিকে আপনারা দেখেন যে সবসময় যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকার পক্ষে ছিল, তাদের মধ্যে ফ্রান্স অলরেডি ভেটো দিয়েছে আমেরিকার বিপক্ষে। এরপরে ইংল্যান্ড এখন সরাসরি আমেরিকার এগেনস্টে কথা বলছে। তারপরে ইতালি, জার্মানি, স্পেন তো অনেক আগে থেকেই আমেরিকার বিপক্ষে, এবং সর্বশেষ সংযোজন হচ্ছে অস্ট্রিয়া। এবং অস্ট্রিয়ার এই ইলেকশনটাও ইউরোপকে আমেরিকা থেকে দূরে সরাতে সহায়তা করবে। এই সবকিছু মিলিয়ে ট্রাম্পের ফরেন পলিসি গত 70 বছরের মধ্যে আমেরিকার সবচেয়ে ন্যাক্কারজনক ফরেন পলিসি ট্রাম্প গ্রহণ করেছে, এবং এই প্রথমবারের মতো ইতিহাসের বলবো না, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে গত 70-75 বছরে আমেরিকা মানে বন্ধুহীন অবস্থায় পড়েছে এই প্রথমবারের মতো। এর পূর্বে কখনোই এমন ঘটনা ঘটে নাই যে আমেরিকা কোনো একটা অ্যাটাকে গিয়েছে এবং কাউকেই বন্ধু হিসেবে পায় নাই। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। সো এটা আমার ধারণা যে গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে এই যুদ্ধটা একটা বড় ভূমিকা রাখবে, এবং এই সুপারস্টার আমেরিকার পরিবর্তে চীন, রাশিয়ার মতো রাষ্ট্রগুলো তারা এগিয়ে যাবে, এবং মানে পোলারাইজেশনটাও চেঞ্জ হয়ে যাবে। ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড দেখবো, এবং আমরা ইরানকেও গালফে একটা পরাশক্তি হিসেবে দেখতে পারি। সেই সাথে আরেকটা দেশ এখানে কিছুটা হলেও বেনিফিটেড হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান তাদের ইন্ডিয়া তাদেরকে সবসময় সাবসাইড করার চেষ্টা করেছে ডিপ্লোম্যাটিক্যালি, এবং পাকিস্তান এখানে যতটুকু সাকসেস পেয়েছে সেটা পাকিস্তানের ডিপ্লোম্যাসির জন্য তাদেরকে বুস্ট আপ করবে। এটা আমি আউটকাম বলছি যুদ্ধের। তারপরে সর্বশেষ কামনা করব যে যুদ্ধটা দ্রুত শেষ হোক, দুনিয়ার মানুষের মাঝে শান্তি আসুক, এবং দুইজন উন্মাদ যে যেটা মুস্তাফিজ স্যারকেও জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে যে
আমেরিকার সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা অনেক দিনের, অনেক পুরনো সম্পর্ক। এর আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন পর্যন্ত করেছেন নরেন্দ্র মোদী, যেখানে তিনিও বলেছেন যে ওয়ান্স এগেইন ট্রাম্প সরকার, এরকম স্লোগানও সে দিয়েছে। অ্যাবস্টেইন ফাইলে সরাসরি তার নামই এসেছে যে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বা ট্রাম্পের ফায়দার জন্য ইসরায়েলে গিয়ে তিনি ডান্স করেছেন নেতানিয়াহুর সামনে। এত কিছুর পরেও যুদ্ধবিরতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চুজ করলেন, ইন্ডিয়াকে কেন চুজ করেন নাই, বা ইন্ডিয়া এটা অবভিয়াস জীবন ভাই, মানে রিজন ইজ ভেরি অবভিয়াস। কারণ হচ্ছে ইন্ডিয়া তার নিউট্রাল পজিশন হারিয়ে ফেলেছে যুদ্ধের আগেই। যুদ্ধের আগের দিন ইন্ডিয়া ইসরায়েলে যে তার ইসরায়েলের শুধু প্রশংসাই না, সম্পূর্ণরূপে ইসরায়েলের সাথে থাকার ঘোষণা দিয়েছে। এবং ইরান খুব ভালো মতোই জানে যে ইন্ডিয়া সবসময় এন্টি মুসলিম এবং তার নিজের দেশেই মুসলিমদের নিধন হচ্ছে। এর আগের আরেকটা ঘটনা, যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে, ইন্ডিয়ান ওশানে এসে ইরানি একটা মানে জাহাজের ক্রু সহ ডুবিয়ে দেওয়া হলো। আমেরিকা ডুবিয়ে দিয়েছে, কিন্তু ইন্ডিয়া সেখানে নির্বিকার ছিল। এই ঘটনাগুলোর কারণে ইন্ডিয়া আসলে তার নিউট্রাল পজিশন রাখতে পারে নাই। অন্যদিকে পাকিস্তান যুদ্ধের প্রথম থেকেই তারা চুপ ছিল এবং তারা মোটামুটি নিউট্রাল ছিল। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, যেহেতু আমেরিকা ব্যাকফুটে, ইরান কিন্তু যুদ্ধবিরতি চায় নাই, এখানে যুদ্ধবিরতি চেয়েছে আমেরিকা। সুতরাং আমেরিকার অপশন ছিল আইদার চীন, রাশিয়া, টার্কি অথবা পাকিস্তান। তো এই রাষ্ট্রগুলোর মধ্যে থেকে আমেরিকা পাকিস্তানকে সুইটেবল মনে করেছে যে তাকে দিয়েই যুদ্ধবিরতিটা করালে হয়তো সেই ক্ষেত্রে তারও সম্মান থাকবে, আবার অন্যদিকে ইরানও রাজি হতে পারে। আর চীন বা রাশিয়া হলে হয়তো আমেরিকা এই ফাজলামিটা হয়তো করতে পারতো না। যে চীন যদি মধ্যস্থতা করতো তাহলে ওই যে তার মেয়ের জামাইকে, ভাইস প্রেসিডেন্টকে পুতুল রিপ্রেজেন্টেটিভ হয়তো পাঠাইতে পারতো না। সেই ক্ষেত্রে কোয়ালিফাইড লোককে পাঠানো লাগতো এবং সেই ক্ষেত্রে যুদ্ধবিরতিটা হয়তো কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু জানে যে পাকিস্তান চীন বা রাশিয়ার মতো শক্তিশালী না, সুতরাং যুদ্ধবিরতি না হলেও বা তারা যে কোনো কিছু করলে সেই ক্ষেত্রে পাকিস্তানের তো সেই ধরনের স্ট্রং কোনো ভূমিকা নিতে পারবে না, এটাও আরেকটা কারণ। আর মোদির ইন্ডিয়া তার নিউট্রাল পজিশন হারানোর কারণে কখনোই ইরানের বিশ্বস্ত হওয়া তাদের পক্ষে সম্ভব না। এট দ্য সেম টাইম মোদিকে আমেরিকাও বিশ্বাস করে না।